জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি, মিথ্যা দিয়ে যে অভিনয় করতে পারে এবং অভিনয়ের সেরা পুরস্কার দিলে তাকেই দিতে হবে, সেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু। এরপর জানিয়ে দিব, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবে রেগে আগুন আজহারী, অনতিবিলম্বে বিলুপ্তি দাবি। এবং জানিয়ে দিব, জবাবদিহিতা না থাকলে ইসিতে ফেরেশতা বসিয়ে দিলেও ভালো নির্বাচন হবে না, ইসির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক। এবং জানিয়ে দিব, অনশনের তৃতীয় দিনে দুর্বল হয়ে পড়েছেন কুয়েটের ২৭ ছাত্র, আজই আসছে ইউজিসি ৩ সদস্যদের দল, খুলনায় ২ ব্লকের। এবং জানিয়ে দেব, থানায় ঘুরে বেড়ান আসামি, পুলিশ বলছে জানি না। সর্বশেষ জানিয়ে দিব, ৩ মে সমাবেশ সফল করতে হেফাজতের ৪ দফা কর্মসূচি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আলহামদুলিল্লাহ, শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু। সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও টিউলিপকে অর্থাৎ তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। হাফিজ আহসান ফরিদ বলেন, আমরা কাজ শুরু করেছি, তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে। যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত আনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি, যেটাকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট MLAR বলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা বিদেশি দূতাবাসে যাবে, সেখান থেকে বাংলাদেশের অ্যাম্বাসিতে যাবে। সেই কাজ আমরা শুরু করেছি, তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে। তিনি আরো বলেন, দেশে কিভাবে ফিরিয়ে আনা যায় এর আইনি প্রক্রিয়া সম্পর্কে আমি বলতে পারছি না। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে, বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে যেসব চিঠিপত্র দেওয়া হয়েছে তা তার বাংলাদেশি ঠিকানায় দেওয়া হয়েছে, তাকে বিদেশি নাগরিক হিসেবে বিবেচনা করছি না। মামলা যখন হয়ে গেল, তিনি বিদেশে অবস্থান করছেন, তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। শেখ হাসিনাকে ফেরত আনতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিনা জানতে চাইলে হাফিজ আহসান ফরিদ বলেন, রেড অ্যালার্ট নিয়ে আমার কোনো ধারণা নেই, এটি এখনো কমিশনে আলোচিত হয়নি। এটি কবে আলোচিত হবে জানতে চাইলে তিনি বলেন, পরবর্তী কমিশন সভায় এই সপ্তাহে যদি না হয় আগামী সপ্তাহে হবে। শেখ হাসিনাকে ফেরত আনতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি আরো বলেন, এর মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে ফেরত পাঠানোর জন্য বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সঙ্গে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলে আমরা তাদের কাছ থেকে সাহায্য পাব। উল্লেখ্য, গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়। ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে রাজুকের আবাসন প্রকল্পে 10 কাঠা করে 60 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ 23 জনের বিরুদ্ধে 6টি মামলা করা হয়। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবে রেগে আগুন আজহারী, অনতিবিলম্বে বিলুপ্তি দাবি। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে জনতার ধর্মীয় মূল্যবোধের তোয়াক্কা করা হয়নি, আর সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় মূল্যবোধের বিরোধিতার নাম সংস্কার নয় বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। অনতি বিলম্বে এই কমিশন বিলুপ্তির দাবি করেছেন তিনি। সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। সেই প্রতিবেদনের বেশ কিছু প্রস্তাবনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। এবার এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক পোস্টে নিজের মতামত তুলে ধরলেন মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারীর ফেসবুক পোস্টটি যুগান্তর পাঠকদের হুবহু তুলে ধরা হলো। নারী বিষয়ক সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনটি জনপরিসরে প্রকাশিত না হলেও গণমাধ্যমে বেশ কিছু সুপারিশ উঠে এসেছে। দুঃখজনক ব্যাপার হলো, জনতার ধর্মীয় মূল্যবোধের মোটেও তোয়াক্কা করা হয়নি এই সংস্কার প্রস্তাবে। সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় মূল্যবোধের বিরোধিতার নাম সংস্কার নয়। রাষ্ট্রীয় এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে
অবশ্যই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে আমলে নিতে হবে। সুপারিশসমূহে অন্যান্য বিষয়ের সঙ্গে বিষয়ে তালাক, উত্তরাধিকার ও ভরণ পোষণের মতো ধর্মীয় নীতি অনুসরণকারী আইনগুলোর উপর আনা হয়েছে সংস্কার প্রস্তাবনা। মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্মে স্বতন্ত্র পারিবারিক আইন বিদ্যমান থাকলেও প্রস্তাব এসেছে একটি অভিন্ন পারিবারিক আইন তৈরি করা। যুক্তি হিসেবে প্রতিবেদনে দাবি করা হয়, ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। প্রতিটি ধর্মেই বিয়ে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিয়ের মাধ্যমে দুজন নারী পুরুষের মাঝে গড়ে ওঠে পবিত্র বন্ধন, তৈরি হয় যৌন সম্পর্কের বৈধতা। তবে সমাজ ও বাস্তবতা বিবর্জিত একটি বিশেষ শ্রেণী বৈবাহিক সম্পর্কের মাঝেও ধর্ষণের গন্ধ খুঁজে পান। তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নামে তারা স্বামী স্ত্রীর সহজাত খুনসুটিকে দেখানোর চেষ্টা করেন। বৈবাহিক ধর্ষণ হিসেবে মূলত আবহমান কাল ধরে চলে আসা এদেশের পারিবারিক কাঠামো ঐতিহ্যকে ভেঙে চুরমার করে ফেলাই এই শ্রেণীটির উদ্দেশ্য। এছাড়া তালাক, উত্তরাধিকার ও ভরণ পোষণের ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে। সেই দিক নির্দেশনা ও সেসবের কার্যকারিতা যে যাচাই করা হয়নি, ধর্মকে রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করানো ও নারী বৈষম্যের হাতিয়ার হিসেবে বিবেচনা করা থেকেই বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয়। জবাবদিহিতা না থাকলে ইসিতে ফেরেশতা বসিয়ে ভালো নির্বাচন হবে না, ইসির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ফেরেশতা বসিয়ে দিলেও নির্বাচন কমিশন ইসি কোনো ভালো নির্বাচন করতে পারবে না। ভালো নির্বাচন করতে ইসির জন্য জবাবদিহিতার বিধান থাকা দরকার। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মঙ্গলবার ইসির সঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি একথা বলেন। ওই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। সাইফুল হক জানান, কমিশনের কাছে 31 দফা লিখিত সুপারিশ জমা দিয়েছেন তারা। তিনি বলেন, ইসি একটা খসড়া আচরণবিধি তৈরি করেছে, এখনো তা প্রকাশ করেনি। আমরা আচরণবিধির বিষয়ে বেশ কিছু মতামত দিয়েছি। আমরা বলেছি, একতরফা ভাবেই ইসি আচরণবিধি চূড়ান্ত না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে বিচার বিবেচনা আমলে নিয়ে যদি এটা প্রণয়ন করেন, তাহলে এটার এক ধরনের গ্রহণযোগ্যতা আসবে, কার্যকর হবে। তিনি আরো বলেন, স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসি ক্ষমতার প্রয়োগ দেখতে চায়। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির ক্ষমতা কিভাবে বাড়ানো যায় সেই পরামর্শ হাজির করেছি। একই সঙ্গে বলেছি, ইসিকে একটা জবাবদিহিতার মধ্যে আনা দরকার। ইসি ব্যত্যয় ঘটালে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে আইনানুগভাবে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া যাবে, সেই বিধান আনা দরকার। ইসি ইতিমধ্যে ভোটার তালিকার কাজ শেষ করেছে বলে জানান সাইফুল হক। তিনি বলেন, আমরা জানতে পেরেছি ডিসেম্বরকে লক্ষ্য করে তারা প্রস্তুতি অব্যাহত রেখেছেন। আমরা বলেছি, রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরামর্শ আলাপ আলোচনা করে অচিরেই নির্বাচন সম্পর্কে আপনারা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন। নির্বাচনের সূচি বা শিডিউল ইসিকে ঘোষণা করতে হবে। অনশনের তৃতীয় দিনে দুর্বল হয়ে পড়েছেন কুয়েটের 27 ছাত্র। আজ আসছে ইউজিসির 3 সদস্যদের দল খুলনায় 2 ব্লকের। আমরণ অনশন কর্মসূচির তৃতীয় দিনে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট 27 জন ছাত্র। তবুও উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন তারা। এদিকে অদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি গঠন করা কমিটির 3 সদস্যদের দল আজ বুধবার কুয়েটে আসার কথা রয়েছে। স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে গিয়ে দেখা যায়, তোশকের উপর শুয়ে বসে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন 27 জন শিক্ষার্থী। তাদের 3 পাশে রয়েছে 10 থেকে 12টি স্ট্যান্ড ফ্যান। এছাড়া কুয়েটের কিছু সংখ্যক শিক্ষার্থী অনশন স্থলের পাশে চেয়ারে বসে আছেন। সেন্টারের সামনে প্রস্তুত রাখা হয়েছে 4টি অ্যাম্বুলেন্স। পাশের কক্ষে অবস্থান করছে কুয়েটের মেডিকেল টিমের সদস্যরা। শিক্ষার্থীরা জানান, উপাচার্যের অপসারণের দাবিতে গত সোমবার বিকাল 4টা থেকে 32 জন ছাত্র আমরণ অনশন শুরু করেন। সোমবার রাতে অসুস্থ হয়ে পড়ায় 2 জন ছাত্র বাড়িতে চলে যান এবং একজনের মা অসুস্থ হয়ে পড়ায় তিনিও বাড়িতে যান। মঙ্গলবার দুপুরে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী সাদিক সিদ্দিক ফারিব বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ও আজিজুল হক সিয়াম কুয়েটের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। তাদের শারীরিক অবস্থা সংখ্যামুক্ত বলে জানা গেছে। তারা বলেন, 3 দিন ধরে তারা অনশন করলেও সরকারের উচ্চ পর্যায়ের কেউ এখনো কুয়েটে আসেনি। উপাচার্যকেও অপসারণ করা হয়নি, আবার উপাচার্য নিজেও পদত্যাগ করেনি। শিক্ষার্থীদের জীবনের চেয়ে কি উপাচার্যের চেয়ার বড়, এমন প্রশ্ন করেন তারা। অনশনরত শিক্ষার্থী গালিব, তৌফিক, সৈকত, রাহাত ও মহিবুজ্জামান উপল বলেন, উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন, প্রয়োজনে জীবন দেবেন। শিক্ষার্থীরা বলেন, গত 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতরা হামলা করলেও কুয়েট প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। হামলাকারীদের নাম উল্লেখ না করে অজ্ঞাত পরিচয় লোকজনের বিরুদ্ধে দায়ী সারা একটি মামলা করেছে কুয়েট প্রশাসন। হামলার ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
থানায় ঘুরে বেড়ান আসামি, পুলিশ বলছে জানি না। সিলেটে বিস্ফোরক মামলার আসামি হয়েও থানার ভিতরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি। পুলিশ সদস্যদের সঙ্গে কখনো মিলিত হচ্ছেন চা চক্রে, তারপরও তিনি অধরা। এম এ রশিদ ওরফে আব্দুর রশিদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের চারাবাই এলাকার বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা গেছে তিনি সিলেট জেলা যুবলীগ নেতা। জানা গেছে 2024 সালে তিনি আগস্ট বিকেল 4:30টার দিকে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা সংলগ্ন চৌহাট্টা পয়েন্ট এলাকায় আন্দোলনরত ছাত্র জনতার ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলায় চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের সেদিনকার হামলায় আন্দোলনকারীদের অনেকেই আহত হয়েছিলেন। এই ঘটনায় বর্তমানে নগরীর জিন্দাবাজার এলাকায় বসবাসরত হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামের মোহাম্মদ শফিক মিয়ার ছেলে রাজন মিয়া বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা করেন। মামলার শীর্ষ আসামিদের তালিকায় রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ.কে.এম. আব্দুল মোমেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আনোরুজ্জামান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন, সহ সভাপতি আসাদ উদ্দিন, গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান সহ 77 জন নামুল্লেখ। অজ্ঞাত আরো 100 থেকে 150 জন আছেন। জেলা যুবলীগ নেতা এম এ রশিদ ওরফে আব্দুর রশিদ ওই মামলার 44 নম্বর আসামি। জানা গেছে বিস্ফোরক মামলার আসামি হয়েও শনিবার সন্ধ্যায় বিয়ানীবাজার থানায় প্রবেশ করেন এম এ রশিদ ওরফে আব্দুর রশিদ। সেখানে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বসে আলাপ করতে দেখা যায় তাকে। এর আগে গত 14 এপ্রিল সন্ধ্যায় জয়নাল উদ্দিন নামে এক সহযোগী সহ বিয়ানীবাজার থানার ডিউটি অফিসারের রুমে তাকে দেখা যায়। তবে মামলার আসামি হয়েও অবাধে থানায় প্রবেশ এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও আলাপের বিষয়ে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাবেদ আলী বলেন, আমি কিছুই জানি না।